বিসমিল্লাহির রহমানুর রহিম। 2025 সালের এপ্রিল মাসের আজকে 2 তারিখ। সম্প্রতি আমাদের ডক্টর ইউনূস সাহেব চীন সফর করেছেন। চীন সফর থেকে আসার পরে বা উনি চীনে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিবিদদের মধ্যে, বাংলাদেশের যারা ইউটিউবার, যারা পলিটিক্যাল অ্যানালিসিস, সবার মধ্যে একটা বিষয় নিয়ে খুব একটা হইচই পড়ে গেছে। সেটা হলো ভারতের 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূস সাহেব নাকি একটা মন্তব্য করলেন। আমি ওনার মন্তব্যটা আজকে ভালো করে কয়েকটা সোর্স থেকে আমি জানার চেষ্টা করলাম। উনি এমন কি খারাপ কথাটা বললেন যে ভারতের মিডিয়া এবং ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা এটাতে এত প্রতিক্রিয়া দেখাবে। আমি কখনো ভারতের বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো ভিডিও করি না, যেটা যুক্তিসঙ্গত আমি সেটাই বলি। অনেক লোক আছে সস্তা জনপ্রিয়তার জন্য ভারতের বিরুদ্ধে একটা গালি দেয়, একটা কথা বলে। আমি আর আপনারা দেখবেন আমার ইউটিউবে আমি এই ধরনের বক্তব্য দেওয়া থেকে আমি খুব মানে সতর্ক থাকি। যেটা যুক্তিসঙ্গত আমি সেটা বলার চেষ্টা করি, মানুষকে ভুল তথ্য দিতে লাভ নাই। এখন ডক্টর ইউনূস সাহেব কী বললেন, মোদ্দা কথা একটা, ভারতের 7 সিস্টার হলো একটা ল্যান্ডলকড, তাদের কোনো সমুদ্র নাই, আমাদের সমুদ্র আছে, তাদেরকে আমাদের সমুদ্রের উপর নির্ভর করতে হবে। সিম্পলি একটা কথা, উনি খারাপ বলছেন কি? এখন কেউ আমাদের বাংলাদেশ থেকে আবার এক গ্রুপ আমরা আছি ভারতের 7 সিস্টারকে স্বাধীন করার জন্য, কি যে একটা পাগলামি শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের এইসব উদ্ভট যারা কথা বলে তারা কেন বুঝে না যে বাংলাদেশের জন্য 7 সিস্টার যদি স্বাধীন হয়ে যায় বাংলাদেশের তেমন লাভ নাই, লাভের চেয়ে ক্ষতি বেশি। এই কথা তারা বুঝতে চায় না, কারণ ভৌগোলিক বিষয়টা তারা ধারণা করতে পারছে না। আবার 7 সিস্টার ভারতের সাথে থাকলেও ভারতের মানে যে পরিমাণ লাভ আছে চলে গেলেও ভারতের আহামরি তেমন লস নেই। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আমি ডক্টর ইউনূস সাহেব এটাকে নিয়ে থাকি। তো ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বললেন যে তাদের সমুদ্র নেই, আমাদের সমুদ্র আছে। এ ভাই, খারাপ কথাটা কি বললো ডক্টর ইউনূস সাহেব? আমরা যখন ছাত্র ছিলাম চট্টগ্রামে, আমরা ভারতের দূতাবাসে গিয়ে আমরা পত্রপত্রিকা পড়তাম। একটা শখ ছিল, আমি ক্লাস 9-এ পড়ি, 79-এ। সেখানে পত্রিকাগুলো তো উপরে লেখা থাকতো, দৈনিক আনন্দবাজার পত্রিকা, দৈনিক বসুমতী, যুগান্ত, এইসব পত্রিকাগুলো লেখা থাকতো কলিকাতায় 50 পয়সা বা 80 পয়সা, উত্তর পূর্ব ভারতে 20 পয়সা বা 30 পয়সা বিমান মাসুল। অর্থাৎ যে পত্রিকা ভারতের কলকাতাতে 1 টাকা, সেই পত্রিকা ত্রিপুরা, আসামের মানুষে কিনতে হবে, বা ডিমাপুরে কিনতে হবে 1 টাকা 20 পয়সা বা 30 পয়সা দিয়ে ভারতীয় মুদ্রায়। ওইখানে পরিবহন কস্ট বেশি, যেতে বেশি হয়। ভারতের কলকাতা থেকে আগরতলাতে যদি পণ্য পরিবহন করা হয়, প্রতি টন পণ্যে প্রায় 7,000 রুপি, ভারতীয় রুপি খরচ হয়। অপরপক্ষে যদি কলকাতা বন্দরে, যদি কলকাতা থেকে সমুদ্রপথে বা বোম্বে থেকে সমুদ্রপথে যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য এনে চট্টগ্রাম বন্দর থেকে ফেনী, এই বারৈহাট বা কড়াইহাটের এখান দিয়ে গিয়ে রামগড়ে, সাবরুমে যদি এই পণ্যটা তুলে দেওয়া হয়, তাহলে দেখা যায় খরচ অর্ধেকের চেয়ে অনেক কমে যায়। এবং দেখা যায় 16-17 ঘন্টার মধ্যে গুয়াহাটি, বা ওই যে আপনার জিরিবাম, মণিপুরের জিরিবাম, বা এইসব জায়গাতে 7 সিস্টার অনেক জায়গাতে এই 24 ঘন্টার মধ্যে পণ্যটা পৌঁছানোর ব্যবস্থা হয়। যার কারণে বিগত সরকারের আমলে এই বর্তমান বিজেপি সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের সর্বদক্ষিণের যে শহর, মহকুমা শহর সাবরুমে, যে শহরের যে নদীর পাশে ফেনী নদীর উপরে একটা ব্রিজ করেছে, এবং সাবরুমে তারা একটা ওই সীমান্ত কি বলে না, পণ্য হয় যে এই ঘাঁটি বা করিডোর একটার মতো করেছে, শুল্ক বন্দর করেছে। অপরদিকে বাংলাদেশের প্রান্ত হল রামগড়, এবং বারৈহাট বা কড়াইহাট থেকে রামগড় পর্যন্ত রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে, পাহাড় কেটে কেন? ভারতের পণ্যগুলো চট্টগ্রাম বন্দর দিয়ে এখান দিয়ে এসে সাবরুমে যাবে। তো ভাই, এই যে আপনাদের 7 সিস্টারের জন্য যে চট্টগ্রাম বন্দরের প্রয়োজন আছে, এটা তো আপনারাই শেখ হাসিনার আমলে এই চুক্তিটা করলেন, আপনারাই তো সব কিছু করলেন, আপনারাই তো প্রমাণ করলেন রে ভাই। তো ডক্টর ইউনূসেরকে আপনার দোষটা কেন দিচ্ছেন? ডক্টর ইউনূসের হাজার দোষ থাকতে পারে। ডক্টর ইউনূস বলে না যে আপনাদেরকে আপনাদের বিচ্ছিন্ন করে দেবে। উনি বলছে 7 সিস্টারের জন্য বাংলাদেশের বঙ্গোপসাগর প্রয়োজন আছে, আমাদের বঙ্গোপসাগর প্রয়োজন নাই। অবশ্যই আপনাদের প্রয়োজন আছে। শুনেন, 7 সিস্টার যদি স্বাধীন হয়ে যায়, আমি একবারে বলেছি আমাদেরও লস। যারা বেশি লাফায় বাংলাদেশের, তারা অনেকে বুঝতে পারছে না। আমাদের একদল আবার আছে না যে ভারতের চিকেন নেক নিয়ে মাথা কামায়, তারা ফেনি নেক নিয়ে মাথা বুঝে না। আসলে আমাদের বাংলাদেশে আমরা কল্পনা করি বেশি, চিন্তার চেয়ে আমরা মুখে বট বেশি করি। একটা বৃহৎ রাষ্ট্রের সাথে আপনাকে ফাইট করতে হলে সবসময় গায়ের জোর দিয়ে আপনাকে ফাইট করা যায় না। আপনাকে ফাইট করতে হবে চিন্তা দিয়ে। দেখবেন একজন ক্ষুদ্র মানুষ অনেক সময় একটা বৃহৎ মানুষকে শোয়াই ফেলে। কীভাবে? কৌশলে। আমরা যেভাবে মুখে ব্যাট করি আর ফ্যাট করি, এটা দিয়ে ভাই ভারতের সাথে আপনি ফাইট করতে পারবেন না।
ভারতের সাথে ফাইট করতে হবে আপনাকে সূক্ষ্ম মাথায়, কূটনীতি দিয়ে, বুদ্ধি দিয়ে। অপরদিকে ভারতে যে কথায় কথায় যেভাবে বাংলাদেশ নিয়ে রিয়েক্ট করে, এটাও ভাই ঠিক না। এটা অনেকটা হিন্দুইজমের মতন। ওই যে ব্রাহ্মণরা যেরকম মানে নিজেদেরকে ছাড়া কাউকে পছন্দ করতেন না, একসময় ছিল না এরকম, ঠিক মনে হয় যেন ভারতের রাজনীতিবিদদের মধ্যে এই মানে হিন্দুত্ববাদী মানে ব্রাহ্মণের একটা সমান কাজ করে। ইউনূস সাহেব কী বলছে, ওনাদের স্বাধীনতা নিয়ে টানাটানি হয়ে গেছে। আর ভাই ভারত কি এত ঠুঙ্কো রাষ্ট্র তাহলে যে একজন একটা সমালোচনা করলেই ভারতের একটা অংশ ভেঙে চলে যাবে, মানে ভেঙে টুকটুক হয়ে যাবে? বিষয়টা তা না। বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ডক্টর ইউনূস যেটা বলেছে উনি ঠিকই বলেছেন। হয়তো ভারতের কিছু কিছু রাজ্যের যেমন ত্রিপুরা এবং আসামের চিফ মিনিস্টার, ভারতের কিছু মিডিয়া এটাকে অতিরঞ্জিত করছে। আমাদের এই দেশ থেকেও যেমন আমরা কোনো বিষয় অতিরঞ্জিত করি, ভারতের ওই দিক থেকেও কিছু কিছু বিষয়ে অতিরঞ্জিত করা হয়। আমাদেরকে মনে রাখতে হবে ভারত কিন্তু আমাদের ছাড়া চলতে পারবে না। আমরা কিন্তু ভারতের জন্য বাংলাদেশ এবং চীন এবং ভারতের মাঝখানে আমরা কিন্তু একটা বাফার জোন। যেমনি করে ভারত এবং চীনের মাঝখানে ভুটান, নেপাল বাফার জোন, 7 সিস্টার বাফার জোন, আমরাও কিন্তু বাফার জোন। সুতরাং ভারত এক চিঠিয়ে শুধু বাংলাদেশকে সমালোচনা করবে, ডক্টর ইউনূসকে সমালোচনা করবে, এটা কিন্তু ঠিক না। ধন্যবাদ সবাইকে।